নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সহ নানা বিষয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপি। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা সেগুলোকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী এস.এম. আরিফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? আর বিএনপি মহাসচিব কি বৈঠকের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন? আমাতুল, প্রায় 2 ঘন্টা ব্যাপী বৈঠকটি চলে যমুনায়। সেখানে আপনি জানেন যে 7 সদস্যের একটি প্রতিনিধি দল, বিএনপি প্রতিনিধি দল, যেটা মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে, সেই 7 সদস্যের প্রতিনিধি দলটি এই বৈঠকে অংশ নেয় এবং আমরা যতটুকু জেনেছি যে কয়েকজন উপদেষ্টাও সেই বৈঠকে ছিলেন, আইন উপদেষ্টা ছিলেন সেখানে। তো সব মিলিয়ে যেটি জানতে চেয়েছেন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে আমাদের সাথে যে ব্রিফ করেছেন তাতে তিনি সেই নির্বাচন বিষয়ে যে রোডম্যাপ ঘোষণার কথা বলে আসছে বিএনপি, সেটি ক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, বক্তব্য তাদের সাথে কথা হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আগে জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছিলেন, যেখানে বলেছিলেন তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই তার বক্তব্যেই তিনি এখনও অটল রয়েছেন এবং সেই কারণে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে যে আমাদের সাথে কথা বলেছেন গণমাধ্যমের সাথে, সেখানে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি আরও একটু বলেছেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হবে, সেই আশঙ্কা তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। তাছাড়া যে তাদের দলীয় যে এই বিষয়ে সিদ্ধান্ত, সেটি আসলে এখন পর্যন্ত তিনি জানাননি। বলেছেন যে পরবর্তীতে এই বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেবেন এবং এই মিটিংয়ে শুধুমাত্র যে নির্বাচন নিয়ে কথা হয়েছে তা না, বিভিন্ন ইস্যুতেও কথা হয়েছে। সেখানে সংস্কার ছিল, জুলাই চার্টার ছিল, সব মিলিয়ে একটি যেটা বলা যায় যে সব মিলিয়ে এখানে বৈঠকটি হয়েছে বিএনপির সাথে এবং বিএনপির মির্জা ফখরুল ইসলামের পরেই কিন্তু আসলে আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছেন আইন উপদেষ্টা। তিনি যেমনটি জানিয়েছেন যে বৈঠকে বিএনপি যে রোডম্যাপের কথা জানতে চেয়েছে, সেটি বলেছেন যে তারা জুনের কোনো ক্ষেত্রেই জুনের পরবর্তীতে এই নির্বাচন নেবেন না, তারা জুনের মধ্যেই নির্বাচন করতে চান এবং প্রধান উপদেষ্টা যে কথাটা বক্তব্য দিয়েছেন সেখানেই সেই বিষয়ে তারা অনেক উপদেষ্টার পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। সেটি যেমন বিভিন্ন রাজনৈতিক দল বলছিলেন যে নির্বাচন বিষয়ে অনেক ধরনের বক্তব্য আসে, সেটিও আসলে এখানে ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন যে কোনো মানুষ বা যে কেউ এই কথা বলতে পারে, তার বক্তব্য কিন্তু অন্তর্বর্তী সরকারের যে বক্তব্য সেটি হলো জুনের মধ্যেই তারা নির্বাচন যত দ্রুত সম্ভব সেটি নির্বাচন তারা অনুষ্ঠান করবেন এবং এই বিষয়ে বিএনপির সাথে তাদের কথা হয়েছে। তারাও বিএনপিকে বোঝাতে সক্ষম হয়েছে বলেই কিন্তু প্রধান আইন উপদেষ্টা সেটি আমাদেরকে জানিয়েছেন। আইন উপদেষ্টা আরও একটি কথা বলেন যে বিএনপি যে সংস্কারগুলো চলমান রয়েছে সেই সংস্কারের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই একমত এবং জুলাই চার্টারের ক্ষেত্রেও তারা একমত। সে কারণে তারা এই আইন উপদেষ্টা বলেছেন যে জুলাই চার্টার যত দ্রুত সম্ভব হবে, নির্বাচনও কিন্তু তত দ্রুত সম্ভব হবে। আর তিনি আরেকটি কথা জানিয়েছেন, নির্বাচনের যে রোডম্যাপ সেটি ঘোষণা হয় 2 মাসের আগে বা 60 দিনের আগে, সেইভাবেই কিন্তু আসলে নির্বাচনের রোডম্যাপ কিন্তু তারা ঘোষণা করবেন, এটি তেমনটি জানানো হয়েছে। তার মানে নির্বাচন অনুষ্ঠান যখন হবে তার ঠিক
2 মাস আগে রোড ম্যাপ ঘোষণা করা হবে, এটিও কিন্তু আইন উপদেষ্টা জানিয়েছেন। এবং পাশাপাশি বিএনপি একটি কথা জানিয়ে আসছিলেন যে শেখ হাসিনার গণহত্যাকারী যে শেখ হাসিনার বিচার সেটি আসলে ত্বরান্বিত করার বিষয়ে বিএনপি বারবার চাপ দিয়ে আসছিল, এবং সেটিও আইন উপদেষ্টা জানিয়েছেন। এবং বিএনপির যে বিএনপি একটি কথা জানিয়েছেন যে এই ট্রাইব্যুনালের আকার একটু বৃদ্ধি করা, সেটি বিষয়েও কিন্তু ভাবছে এই আইন মন্ত্রণালয়, সেটিও কিন্তু অন্তর্বর্তী সরকার সেটিও কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে বৈঠকটি যারা উপদেষ্টা রয়েছেন তারা বলছেন যে বৈঠকটি এক প্রকার সফলই হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্বাচন বিষয়ে আমরা দেখেছি অসন্তুষ্টি প্রকাশ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবিলা করবে। ব্রিফিংয়ে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অভিহিত করেন ট্যামি ব্রুস। For a specific dynamic, I'm going to have us take that away. What I do have is something I want to mention regarding Bangladesh, which is that there's been an arrest of a UK MP, Tulip Siddique. This from the Bangladeshi courts have issued that arrest. It is, of course, all of this, and what you're discussing, even protests, etc., are a matter for the Bangladesh authorities to handle. And, of course, talking with them matters a great deal as well. 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সেখানে তারা বিক্ষোভ করেছেন। সকাল 10:30টার দিকে সড়ক আটকে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা বলছেন, এর আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করা হলেও কেউ কর্ণপাত করেনি, তাই বাধ্য হয়েই সড়ক অবরোধ করেছেন তারা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা বলছেন, এর আগেও বিভিন্ন সময় দাবি আদায়ে আন্দোলন করা হলেও তাতে কর্ণপাত করেনি প্রশাসন, তাই বাধ্য হয়েই সড়ক অবরোধ করেন তারা। ক্রাফটদের আমাদের ক্যাম্পাস থেকে হটাইতে হবে, অবৈধভাবে প্রমোশন দেওয়া যাবে না। আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেডে অন্যান্য যে জেনারেল কোটা আছে তারা ঢুকতে চাচ্ছে, তো আমরা তা ঢুকতে দিব না। ওরা হচ্ছে আমাদের দাবি না মেনে আমাদেরকে এক্সামে বসাচ্ছে, আমরা এক্সাম বর্জন করে দিছি। কার্যকর পদক্ষেপ পাই নাই, কোনো সুফল পাই নাই। তারপরেও আমরা দিনের পর দিন চেষ্টা করছি, কিন্তু সুফল পাই নাই। শেষ পর্যায়ে আমরা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আন্দোলনের কারণে আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়, এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমাদের সাধারণ মানুষের জন্য সবারই ক্ষতি। এই রাস্তা বন্ধ করে দিতে ক্ষতি থাকে না, আমরা রুগী নিয়ে বসে আছি। আমরা চাই রাস্তা ক্লিয়ার থাকুক সবসময়। দাবি আদায়ের ক্ষেত্রে সড়ক মহাসড়ক আটকে যেন মানুষের ভোগান্তির সৃষ্টি করা না হয়, এমন অনুরোধ জানিয়েছেন যাত্রীরা। রাস্তাঘাট বন্ধ করে রাস্তা থেকে আমরা গাড়িগুলো পাচ্ছি না, দেখে হাঁটতে যাচ্ছি। একটা কিছু হলে আন্দোলন করে রাস্তা বন্ধ করে রাখে, এটা কোনো উচিত না, এটা ঠিক না। হাজার হাজার মানুষ ভুগতেছে, মহাকারী থেকে জ্যাম, পাবলিকের ভোগান্তি হচ্ছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এদিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে ক্লাসরুমে ফেরত পাঠানোর চেষ্টা করেন। কলেজ ক্যাম্পের সামনে জড়ো হয়ে ফেস্টুন ব্যানার নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে 4টি বর্ষের শিক্ষার্থীরা মিছিল করেন। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচি স্থলে আসেন মেডিকেলের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ ভূঁইয়া। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও প্রিন্সিপালের কথায় সাড়া দেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। সুনামগঞ্জ শহর থেকে 30 কিলোমিটার দূরে মেডিকেল কলেজের অবস্থান। সরকার সব দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
সচিবালয়ে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ ও সরকারের করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে একপেশে শুল্ক আরোপ করেছে সেটি অবশ্যই দুশ্চিন্তার বিষয়, তবে 3 মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত রেখেছে। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে প্রায় 2000 কোটি টাকা বাড়তি খরচ বেড়েছে বাংলাদেশের, যা কমিয়ে আনতে কাজ করছে সরকার। আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যে $2.2 বিলিয়ন যে আমাদের আমদানি, এছাড়াও কিন্তু আমরা যুক্তরাষ্ট্র পণ্য আমাদের দেশে বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে আমাদের দেশে আসে, যেটা ঠিক যুক্তরাষ্ট্রের বাণিজ্য হিসেবে চিহ্নিত হয় না সরাসরি। ওই দেশের হয়তোবা সিঙ্গাপুরের মাধ্যমে আসছে বা অন্য আরেকটা দেশের মাধ্যমে আসছে। অচিরে বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, যেসব প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে, দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি আরও বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা বের করে দূরীকরণেরও কাজ চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তাও কামনা করেন প্রধান বিচারপতি। এই যে কার্যক্রম চলছে সংস্কারের, সেটার গতিশীলতা বজায় রাখা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে তার স্থায়িত্ব নিশ্চিত করা, যে এই জার্নি, এই যাত্রায় আমাদের co-travelers হয়েছে primarily UNDP, European Union, the government of Sweden and the government of United Kingdom. তারা unequivocally, emphatically আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং দেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে এই শিল্পীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকার বাড়িতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় মানবেন্দ্র ঘোষ তার বাড়িতেই ছিলেন। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। এই চিত্রশিল্পী জানান, 2 থেকে 3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি, আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে তার বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানান মানবেন্দ্র। আমার শিল্পকর্ম থেকে শুরু করে আমাদের বাড়ির প্রয়োজনীয় অনেক তৈজসপত্র, আমার অনেক আর্ট ম্যাটেরিয়ালস, অনেক কি বলে মূল্যবান স্মৃতিবাহী কিছু জিনিসপত্র সবই গেছে। দুষ্কৃতিকারীরা যারা সংযোগ ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দেশে মাছের উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে চলছে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা চলাকালে সরকার যে খাদ্য সহায়তা দেয় তা দিয়ে পরিবার নিয়ে 2 মাস চলার উপযোগী নয়। সরকারি সহায়তা বাড়ানোর দাবি জেলেদের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অলস পড়ে আছে মাছ ধরার নৌযান। বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই উপকূলে ট্রলার নোঙ্গর করেছেন জেলেরা। প্রতি বছর বাংলাদেশের সমুদ্র সীমায় ইলিশ মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানা থেকে মাছ ধরে নিয়ে যেত। এবার ভারতেও নিষেধাজ্ঞা থাকায় মাছের উৎপাদন বাড়বে বলে মনে করছেন বাংলাদেশি জেলেরা। ভারত অভিযান, আমাকে বাংলাদেশে অভিযান। এখন মাছ ভারতের কোনো জায়গা আমাকে বাংলাদেশের সাগরায় মাছ ধরতে পারবো না। সরকার দুনো দেশ অভিযোগ দিয়ে ভালো করছে, ইন্ডিয়ার বাংলাদেশের তো মাছ ধরে নিতে পারবো না, আমরাও ধরি না, হেরাও ধরে না। সরকার অনেক ভালো কাজ করছে। অনেক একসাথে হতে ভালো হয়েছে। দোনো দেশে অভিযান চলতেছে, মাছ ধরলে দোনো দেশে আবার অভিযান শেষ হইলে একসাথে ধরবো। তবে নিষেধাজ্ঞা চলাকালে সরকারের পক্ষ থেকে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা দিয়ে পরিবার নিয়ে 2 মাস চলা কঠিন বলে দাবি তাদের। ভারতের মাছ হিয়ারা অভিযান দেওয়া না, আমাদের দেশে অভিযান নিয়েছে, হিয়া দেশে অভিযান নিয়েছে, ইয়াতে আমরা খুশি। সরকার অরিজিনাল জেলে জেলে ছায়া যদি চাল দেয় তাতে আমরা আরো খুশি। সরকার যা জেলেদেরকে সাহায্য উপাদান করে সেটা জেলেরা পায় না। যদি জেলেরা এটা পায় তাহলে জেলেদের জন্য ভালো হবে।
ভোলায় সমুদ্রগামী জেলেদের সংখ্যা ৬৫,০০০। এ সময় তাদের মাথাপিছু ৫৮ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্থানীয় মৎস্য বিভাগ। সামুদ্রিক মৎস্য সম্পদের বংশবৃদ্ধির জন্য এবং প্রজননের সুনিশ্চিত করার জন্য কিন্তু ১৫ এপ্রিল থেকে ১১ জুনে ৫৮ দিন নির্ধারণ করেছে। নিষেধাজ্ঞা চলাকালীন কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্স সমুদ্রে টহল কার্যক্রম পরিচালনা করবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মাই টিভি দেশের গণ্ডি পেরিয়ে এবং বিশ্বব্যাপী সমাদৃত। মাই টিভি সংবাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের না বলা কথাগুলো তুলে ধরছে প্রতিনিয়তই। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে মাই টিভির প্রতি শুভকামনা জানিয়েছেন প্রবাসীরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সৃষ্টিতে বিস্ময় এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি। মাই টিভি, সৃষ্টিতে বিস্ময়। শুরু থেকে নির্ভীক সাংবাদিকতা, ভিন্ন ধারার অনুষ্ঠান নির্মাণ আর বৈচিত্র্যময় উপস্থাপনা শৈলী দিয়ে দর্শকদের হৃদয়ের মণিকোঠা জায়গা করে নিয়েছে বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। ধীরে ধীরে মাই টিভির এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের বাইরে, ডানা মেলেছে আকাশ থেকে আকাশে। প্রতিনিয়তই প্রবাসীদের সুখ দুঃখ আর সমস্যা ও সম্ভাবনার কথাগুলো তুলে ধরছে মাই টিভি। মাই টিভি দেশের জন্য কাজ করতেছে, সংবাদ প্রচার করতেছে, সংবাদ তুলে নিয়ে আসতেছে। মাই টিভি নিউজগুলো আমার কাছে খুব ভালো লাগে। ভবিষ্যতে আরো ভালো আমাদের সাথে থাকবে মাই টিভি। আমরা চাই মাই টিভি আরো এগিয়ে যাক, আমরা মাই টিভি দেখি। মাই টিভি শুধু একটি সম্প্রচার মাধ্যম নয়, একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই মন্ত্রকে বিশ্বাস করে প্রান্তিক থেকে প্রান্তরে সর্বস্তরের মানুষের পাশে থেকে তাদের না বলা কথাগুলোই তুলে ধরছে মাই টিভি, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসীদের সুখ দুঃখের কথাগুলো এদের চ্যানেলে দেখা যায়, যেটা সাধারণ মানুষের হৃদয়ে আগ্রহী এবং প্রশংসার দাবিদার। আমাদের এই প্রবাসীর যে সুখ দুঃখ কষ্ট সবগুলা মাই টিভি চ্যানেল তুলে ধরে। অপরাধ, অপরাধী, শিল্প সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, অবনতি, এই সব কিছুর সংমিশ্রণেই সাজানো হয় মাই টিভির বার্তা বিভাগের অনুষ্ঠানমালা। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে মাই টিভির প্রতি নিজেদের ভালোবাসার অভিব্যক্তিগুলো এভাবেই তুলে ধরেন প্রবাসীরা। মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আজকে মুহূর্তে আমি মাই টিভি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে এই চ্যানেলটি আরও দর্শকপ্রিয়তা পাবে দেশে এবং প্রবাসে, এই প্রত্যাশা থাকলো। অতীতের মতো ভবিষ্যতেও মাই টিভি তার প্রতিভার স্বাক্ষর রাখবে কর্মগুণে, বিশ্বব্যাপী ভূমিকা রাখবে সমাজ সংস্কারে, পাশে থাকবে নিপীড়িত মানুষের। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বিদেশেও। প্রতিনিয়তই প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না আর আনন্দ বেদনার পাশাপাশি তাদের হৃদয়ের কথাগুলোই তুলে ধরছে মাই টিভি। অতীতের মতো তাই সামনের দিনগুলোতেও মাই টিভি পাশে পাবে এই রেমিটেন্স যোদ্ধাদের, এমনটাই প্রত্যাশা রেখে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এই সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাই আন্দোলনের কমিটমেন্ট হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের আগেই ডাকসু নির্বাচন দেওয়া উচিত। রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বের হয়ে ডাকসু নির্বাচন জরুরি। কোনো অদৃশ্য শক্তি ডাকসু নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তাদের মুখোশ উন্মোচন করা হবে বলেও জানান তিনি। আমাদের যে কমিটমেন্ট ছিল দেশের মানুষের প্রতি, সেই যে অগ্রযাত্রা মানুষের অধিকার আদায়ের, ছাত্র সমাজের অধিকার আদায়ের, সেটির ধারাবাহিকতাই কিন্তু এই আবার 24-এর কোটা সংস্কার আন্দোলন, সেই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, তারপরে 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং সর্বোপরি এই গণ অভ্যুত্থান। আমরা মনে করি এই জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা। ঝিনাইদহ 3 আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবীন নেওয়াজকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এর রায় দেন। এদিন আদালতে উপস্থিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায়
তার এই রিমান্ড মঞ্জুর করা হয়। গত শুক্রবার রাজধানী থেকে নবী নেওয়াজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুরের একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে তাকে গ্রেফতার করা হয়। শাহ সারওয়ার কবির গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও 2024 সালে 7 জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পুলিশ জানায় 5 আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান শাহ সারওয়ার কবির। শাহ সারওয়ার কবিরের বিরুদ্ধে গাইবান্ধা থানায় 2টি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের জন্য বলি, আপনারা পরে ঝামেলা করেন না। ইনি হচ্ছেন গাইবান্ধা 2 সদর, তাই তো ভাই? জি সদর, গাইবান্ধা 2।